যেটা 2011 লিঙ্ক টু হায়ার ব্রেন পাওয়ার। এবং ইন্টারেস্টিংলি অনেকে বলতে পারেন যে ঠিক আছে আমরা তো ছোটবেলা থেকে ভেজিটেরিয়ান নই, আমরা অনেক বড় হয়ে তারপরে করছি, তাতেও ইনফ্যাক্ট ম্যাটার করে না। ওরা যেটা দেখিয়েছে যারা অ্যাটলিস্ট 30 বছরের মধ্যে যারা ভেজিটেরিয়ান ডায়েটে সুইচ করে গেছে 30 বা 30 আশেপাশে কোন কারণে রিয়েলাইজ করেছে বা সুইচ করেছে ওল্ড হ্যাবিট থেকে, তারা আইকিউ অন্তত 5 পয়েন্ট হায়ার দ্যান দ্য অ্যাভারেজ ইন দ্য গ্রুপ, ইন দ্য হোল গ্রুপ। ওকে, and for children also it is very important. আচ্ছা, ফিজিশিয়ান কমিটি ফর রেসপন্সিবল মেডিসিন বলে একটা অর্গানাইজেশন আছে, PCRM, www.pcrm.org, আপনারা ওখানে যেতে পারেন, গিয়ে দেখতে পারেন। তো এখানে বর্তমানে 12,000 ডক্টর এই অর্গানাইজেশনের সাথে যুক্ত আছেন। সংখ্যাটা তার বেশি হতে পারে, এটা গত বছরের ডেটা। তো তাদের যেটা মেইন বক্তব্য যে আননেসেসারি আমরা মেডিসিন দেব না, সো when we give medicine we must be responsible। সেখান থেকেই এটা এসেছে যে মানে মুনি মুরগির মতো ওষুধ না দিয়ে ন্যাচারাল ওয়েতে যদি ডিজিজ কিউর করা যায়। That's why it is for responsible medicine. I mean medicine with responsibility. তো তাদের রেকমেন্ডেশন হচ্ছে this is 12,000 doctors in even more যে বাচ্চাদের ছোট বয়স থেকে ভেজিটেরিয়ান ডায়েট খাওয়ানো ভালো, মানে তার ডিজিজ প্রিভেনশনের জন্য বেশি বয়সে। স্কুল কিডসদের পারফরম্যান্স নিয়ে নিউ ইয়র্কের একটা স্টাডি আছে 2014। স্পোর্টসম্যান এখানে প্রচুর এক্সাম্পল আছে, আপনারা অনেকেই জানেন, আমি আর ডিটেইলস যাচ্ছি না। কপিল দেব থেকে আমাদের সুরেশ রায়না রেসলার থেকে শুরু করে সুশীল কুমার রেসলার, আপনার টাইসন, হ্যাঁ বিরাট কোহলি, তো রয়েছে আর্চারিতে ত্রিশা দেব, পঙ্কজ আমাদের স্নুকার, হ্যাঁ তো 9 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আমাদের আনন্দ 8 টাইমস চেস চ্যাম্পিয়ন, মিলিটারিতেও অনেক রয়েছে। হলিউড সেলিব্রিটি আপনারা অনেকেই জানেন, গুগল সার্চ করলে দেখতে পাবেন আপনাদের অনেক ফেমাস হিরো হিরোইন এখানে রয়েছে, বলিউড সেলিব্রিটি। এটা আপনাদের মানে লাইফস্টাইল ম্যাগাজিন দেখলেই দেখতে পাবেন, আমি এখানে ডিটেইলে যাচ্ছি না। নেক্সট, একটা কমন মিসকনসেপশন আমাদের মধ্যে আছে, তাহলে মানুষ তো আমরা জানতাম কার্নিভোর, আমাদের ক্যানাইন টিথ রয়েছে, তাহলে তার কি হবে? তাহলে আমরা জোর করে যদি ভেজিটেরিয়ান করি সেটা তো আমাদের পক্ষে ভালো হবে না। বাঘ যদি বেড়াল বলে, যদি বলে আমি মাছ খাবো না, সেটা হলে কি করে হবে? এটা খুব মানে কমন আমাদের মিসকনসেপশন, রাইট? তো এখানে দেখুন 4টে দাঁতের ছবি দেওয়া হয়েছে। বাঁ দিকেরটা লেখাগুলো হয়তো পড়তে পারছেন না, বাঁ দিকেরটা মানুষের, মাঝখানে একটা হার্বিভোরাস শিম্পাঞ্জি, তারপরে 3 নম্বরটা হচ্ছে অমনিভোর, আর 4 নম্বরটা হচ্ছে কার্নিভোর বাঘে। তো ক্যানাইন টিথগুলো এখানে দেখানো হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কার্নিভোর আর অমনিভোর যারা, তাদের ক্যানাইন টিথের শেপটা দেখুন, আর মানুষ আর শিম্পাঞ্জি বা বানর যে কিনা ভেজিটেরিয়ান, তাদের ক্যানাইন টিথের শেপটা দেখুন। তো মানুষেরটা কোনটার বেশি কাছাকাছি? আর এটা তো গেল দাঁতের শেপ। আপনারা যদি হিউম্যান জিনোম প্রজেক্টের ডেটা দেখেন, তো জাস্ট লাস্ট ডিকেডে এই হিউম্যান জিনোম প্রজেক্ট জিন ম্যাপিং করেছে, হিউম্যান জিন, যে আমাদের ইভলিউশনে আমরা কোন স্পিসিস থেকে সবথেকে বেশি কাছাকাছি রয়েছে, তাদের সাথে আমাদের বায়োলজিক্যালি মিল বেশি। তো আমাদের 98 to 99% আমাদের ডিএনএ ম্যাচ করে আপনাদের এই প্রাইমেট শিম্পাঞ্জিদের সাথে। দে আর 100% পিওর ভেজিটেরিয়ানস। আর যারা কার্নিভোর বা অমনিভোর, তাদের সাথে আমাদের মানে বিস্তর ফারাক ইন টার্মস অফ ডিএনএ স্ট্রাকচার। আর এই যে কোন প্রাণী তৃণভোজী বা ভেজিটেরিয়ান, কারা অমনিভোর, কারা সবকিছু খায়, কারা কার্নিভোর, মাংসাশী, এই ক্লাসিফিকেশনটা বা মেরুদণ্ডী অমেরুদণ্ডী এই ক্লাসিফিকেশনটা, এটাকে বলে ট্যাক্সোনমি বায়োলজির ভাষায়, শ্রেণী বিভাগ আমরা বায়োলজিতে পড়ি। এই ট্যাক্সোনমিটা যে ফাউন্ডিং ফাদার, তিনি হচ্ছেন কার্ল ভন লিন, সুইডিশ বায়োলজিস্ট, ওকে, যাকে ফাদার অফ মডার্ন ট্যাক্সোনমি বলা হয়। যিনি নিজে ক্লাসিফিকেশনটা দিয়েছেন যে এই প্রাণী এই স্ট্রাকচারে পড়বে, তার নিজের লেখাটা দেখা যায়। ম্যান স্ট্রাকচার এক্সটার্নাল এন্ড ইন্টারনাল দুটোই, compared with that of other animal, shows that fruit and vegetables is his natural food. ফল এবং ভেজিটেবলস সেটা হচ্ছে মানুষের ন্যাচারাল ফুড, অন্য কিছু না। নেক্সট 2009 ডক্টর মিল্টন মিলস উনি কম্পারেটিভ অ্যানাটমি অফ ইটিং বলে একটা পেপার দিয়েছেন। এটা এখানে স্ক্রিনে দেখা যাবে না বলে আমি প্রিন্ট করেছি, যে আপনারা একটু শেয়ার করুন, 2-3 জন একটা করে দেখলে ভালো হয়। দিয়ে দিন সবাই পাশে, কারণ আমার এখানে 8টা-9টাই আছে, তো হবে না, আপনি বসে বসে পাস করুন, আপনি একটা নিয়ে পুরো পাসটা নিয়ে বাকি নিয়ে যারা পাশাপাশি আছেন তারা 2-3 জন মিলে একটা শেয়ার করলে সুবিধা হয়, কারণ এখানে 7-8টা।
এদিকে দিয়ে ওকে। সো এখানে আপনারা দেখুন চারটে কলাম রয়েছে, কার্নিভোর, অমনিভোর, হার্বিভোর এবং হিউম্যান, ঠিক আছে, ওই 2009 পেপারটা থেকে, কম্পারেটিভ অ্যানাটমি। আচ্ছা, রোতে বিভিন্ন ফিচার রয়েছে, হ্যাঁ, যে ফেশিয়াল মাসল, জ টাইপ, চোয়াল, জ জয়েন্ট লোকেশন, আমাদের জয়েন্টটা কোথায়, জ মোশন মানে আমরা উপর নিচে মুভমেন্ট করি না পাশাপাশি মুভমেন্ট করি। এই সবগুলো যদি আপনারা দেখেন, লেখাটা পড়তেই পারবেন আপনারা, সেটা হচ্ছে দেখবেন মানুষের সাথে কিন্তু হার্বিভোরদেরই মিল, হ্যাঁ, আর কার্নিভোর আর অমনিভোর অনেকটা একই রকম। একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন সালাইভা। কার্নিভোর আর অমনিভোর তাদের সালাইভাতে কোনো ডাইজেস্টিভ এনজাইম থাকে না, মানে কোনো এনজাইম আমাদের জীবের লালায় বেরোয় না, খাবার হজমটা শুধুমাত্র স্টমাকে গিয়েই হয়। কিন্তু হার্বিভোর যারা তৃণভোজী আর মানুষ, দুজনের ক্ষেত্রে আমাদের লালা রস থেকেই হজম হওয়াটা শুরু হয়, ডাইজেস্টিভ এনজাইম থাকে, এটা একটা জিনিস। তারপরে পিএইচ ফ্যাক্টর, যেটা আমাদের অ্যাসিডিটি রেগুলেট করে স্টমাকে, এই পিএইচ ফ্যাক্টরটা কার্নিভোর আর অমনিভোর দুজনেরই এক এক কম, আর মানুষ আর তৃণভোজী প্রাণী দুজনের ক্ষেত্রে 4 থেকে 5, মানে অনেকটা গ্যাপ, এমন নয় যে বর্ডার লাইন আছে এদিক ওদিক দিকে যেতে পারি আমরা, সেটা না। আচ্ছা, তারপরে আমাদের ক্ষুদ্রান্তের সাইজ, আমাদের স্মল ইন্টেস্টাইন ওটা পেঁচানো থাকে, ওটা যদি লম্বা করে দেওয়া যায় তাহলে দেখা যাবে যে আমাদের বডির যে হাইট তার থেকে কার্নিভোর আর অমনিভোরদের 3 থেকে 4 গুণ হয়, 3 থেকে 4 গুণ বা কখনো কখনো 6 গুণ হয় বডির যা লেন্থ। আমরা যদি 6 ফুট হয় তাহলে প্রায় 70 ফুট হবে আপনার স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে, সরি 24-25 ফুট হবে, 4 গুণ। কিন্তু মানুষ বা তৃণভোজীদের ক্ষেত্রে ওটা 70-80 ফুট হবে, 10 to 12 টাইমস, মানে হেল এন্ড হেভেন ডিফারেন্স। এটা 3-4 টাইমস বা 10 to 12 টাইমস, ওটা মানে কার সাথে বেশি মিল সেটা বুঝতেই পারছেন। এরকম আরো অনেক পয়েন্ট রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো অ্যানাটমিক্যালি আর মানে কফিনে পেরেক কথা বলতে যা বোঝায় সেটা ডক্টর উইলিয়াম ক্লিফোর্ড রবার্টস উত্তর দিয়েছেন। উনি বলেছেন, I think the evidence is pretty clear. If you look at various characteristics of carnivore versus herbivore, it does not take a genius to see where humans line up. এবং এনাকে স্পেশালি কোট করছি একটাই কারণে, আপনারা এনার ক্রেডেনশিয়ালটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কেন আমি বলছি যে ইনি কফিনে পেরেকটা বলেছেন। ইনি হচ্ছেন কারেন্টলি এডিটর ইন চিফ অফ আমেরিকান জার্নাল অফ কার্ডিওলজি and Baylor University Medical Center Proceedings, দুটো জার্নাল উনি এডিটর ইন চিফ কারেন্টলি, আর উনি এক্স এডিটর ছিলেন আমেরিকান হার্ট জার্নাল, আমেরিকান জার্নাল অফ জেরিয়াট্রিক কার্ডিওলজি, আমেরিকান জার্নাল অফ মেডিসিন, আমেরিকান জার্নাল অফ মেডিসিন এন্ড স্পোর্টস, কার্ডিয়াক ক্রনিকল, ক্লিনিক্যাল পার্সপেক্টিভস ইন কার্ডিওলজি, জার্নাল অফ হার্ট ডিজিজ, প্রত্যেকটা টপ র‍্যাঙ্ক জার্নাল, আপনারা যে কোনো মেডিকেল প্রফেশনালসকে যদি জিজ্ঞেস করেন। প্লাস উনি NIH ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, যেটা ইউএস এর মোস্ট গ্রান্টিং অথরিটি, যেখানে যে কোনো বায়োলজি প্রজেক্ট বা মেডিকেল প্রজেক্টে ওরা বিলিয়ন টাকা দেয়, তো সেই NIH এর উনি প্যাথোলজি সেকশনে ছিলেন। আহা, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, রেগুলার নাম জানেন, সেখানকার রেগুলার রিভিউয়ার এটসেট্রা। তো এইরকম একজন ব্যক্তি যখন বলছেন যে হিউম্যানস আর বাই অ্যানাটমিক্যালি হার্বিভোর, সেটা আমাদের না বিশ্বাস করে উপায় নেই। ইভলিউশন নিয়ে আমাদের হিস্ট্রিতে অনেক কনফিউশন আছে। আমরা ভাবি যে আমরা তো গুহা মানব ছিলাম, হ্যাঁ, মাংস ঝলসে খেতাম, তারপরে আমরা চাষবাস শিখলাম, এটা আমাদের অনেক ইতিহাস বইতেই প্রমোট করা হয়। তো ডক্টর রিচার্ড লিকি, প্যালিওন্টোলজিস্ট, প্রফেসর অফ ডিপার্টমেন্ট অফ অ্যানথ্রোপোলজি, স্টোনি ব্রুক ইউনিভার্সিটি, উনি বলেছেন যে যে কেউ যদি একটা ইন্ট্রোডাক্টরি ফিজিওলজি কোর্স নেয় তাহলে সে নিজেই বুঝতে পারবে যে হিউম্যানরা হার্বিভোর, তার জন্য কোনো রিসার্চ করার দরকার হয় না। সায়েন্টিফিক আমেরিকান ফেমাস ম্যাগাজিন 2012, biologist done at the Department of Biology, North Carolina, উনি লিখেছেন হিউম্যান অ্যানসেস্টরস ওয়্যার নিয়ারলি অল ভেজিটেরিয়ান। তাহলে প্রশ্নটা আসতে পারে যে তাহলে কনসেপ্টগুলো কোথা থেকে এলো গুহা মানবদের, সেটার উত্তর দিয়েছেন ডক্টর নিল বার্নার্ড MD। উনি বলেছেন, আমি পুরোটা পড়ে শোনাচ্ছি না, আপনারা দেখতে পারেন। উনি বলেছেন যে অ্যাকচুয়ালি মিট ইটিংটা শুরু হয় স্ক্যাভেঞ্জিং থেকে, মানে ধরুন কোনো রিজিয়নে এনাফ
ভেজিটেবলস ছিল না বা এনাফ প্ল্যান্ট ছিল না। আমরা তো ইনফ্যাক্ট আগে শিম্পাঞ্জিদের মতো গাছপালার পাতা খেতে পারতাম, যখন আমরা চাষবাস শিখিনি। এগ্রিকালচার অনেক পরে শিখেছি, দ্যাট ইজ ফ্যাক্ট হিস্টোরিক্যালি। কিন্তু এগ্রিকালচারের আগে মানুষ কিন্তু জঙ্গলের গাছপালা চিবিয়ে খেতে পারত, হজম করতে পারত, সেলুলোজ ডাইজেস্ট করার পাওয়ার ছিল। তারপরে যখন মানুষ শস্য চাষ করতে শেখে তখন আস্তে আস্তে পাওয়ারটা চলে যায়। তো সেই জন্য আমাদের ওই অ্যাপেন্ডিক্স অর্গানটা এখন অবলুপ্ত অঙ্গ হয়ে গেছে, ভেস্টিজিয়াল অর্গান। আমাদের অ্যাপেন্ডিক্সটা হেল্প করতো ওইগুলো ডাইজেস্ট করতে গাছপালা, এখন আর ওটা হেল্প করে না। দ্যাট ইজ ইভলিউশন, দ্যাট ইজ ফাইন। কিন্তু ইভলিউশনের কোনো চেয়ে নেই অ্যাপেন্ডিক্স বিলুপ্ত হওয়ার আগে বা বিলুপ্ত হওয়ার পর কখনোই আমরা আমাদের ক্যারেক্টারিস্টিক চেঞ্জ করিনি। আমরা তখনও হার্বিভোর ছিলাম, এখনো হার্বিভোর। তখন র হার্বিভোর খেতাম, এখন কুকড হার্বিভোর। তো কেসটা হচ্ছে উনি যেটা দেখেছেন যে কোথাও হয়তো এরকম মানে ন্যাচারাল গাছপালা কম রয়েছে বা কোনো ন্যাচারাল ক্যালামিটি হয়েছে যেখানে এনাফ ফুড পাওয়া যাচ্ছে না, সেখানে মানুষ দেখেছে হয়তো কোনো একটা বাঘ মাংস খেয়ে চলে গেছে। পশুদের মধ্যে তার যখন পেট ভরে যায় সে কিন্তু আর ফ্রিজে ঢুকিয়ে রাখে না। আমরাই রাখি যে 7 দিন ধরে খাবো, তাদের পেট ভরে গেলে তারা ভুলে যায়, মাংসটা দিকে ফিরে তাকায়। তো ওই লেফট ওভারটা যখন চারপাশে ন্যাচারাল ক্যালামিটি কিছু পাওয়া যায়নি, তখন বাধ্য হয়ে আচ্ছা এটা তো একদম খেয়ে গেল একটা জন্তু, দেখি এটা মানে খাবার জিনিস হতে পারে। তখন মানুষ খেয়ে দেখেছে, দেখে সেখানে খাওয়া শুরু হয়েছে। দিয়ে তারা হয়তো টুয়াচিত্রে এঁকে রেখেছিল যে এরকম কন্ডিশনে আমরা খেয়েছিলাম। তো সেগুলো থেকেই পরে এই নোশনসটা পপুলারাইজ করা হয়েছে যে বোধহয় সব আমাদেরই খেত। কিন্তু ওনারা ডেটা দিয়ে দেখিয়েছেন অ্যাকচুয়ালি তা নয়। ভীষণ মানে স্ট্রে কিছু কিছু অঞ্চলে এটার এভিডেন্স পাওয়া গেছে, বেশিরভাগ জায়গাতেই মানে হিউম্যান হার্বিভোর ছিল চিরকাল। ইনফ্যাক্ট ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন, যাদের প্রচুর টিভিতে প্রোগ্রাম হয়, তো তারা নাটক্রাকার ম্যান মানে তারা বলছে যে হিউম্যান টিথ অ্যানালিসিস করে, আমাদের তো ধরুন পুরনো স্কেলিটন বা ফসিলস থেকে টিথ, বোন এগুলো অ্যানালিসিস করা যায়। তো টিথ অ্যানালিসিস করে দেখেছেন যে আমাদের যে হোমো ইরেক্টাস যারা ছিল, আমাদের আগেকার স্পিসিস, যদি ইভলিউশন ট্রু ধরেও নি, তারা মেইনলি নাটস খেয়ে থাকে, টিথ স্ট্রাকচার। At interesting 2014 again BBC, so if you don't trust me, trust BBC. তারা গ্ল্যাডিয়েটরদের বোন স্টাডি করে দেখেছে ইনফ্যাক্ট আমরা যা ফুড খাই সেই ফুডের একটা সিগনেচার বোনের মধ্যে থেকে যায়, ঠিক আছে? বোনকে যদি আপনারা ওই স্পেশাল স্ক্যান করেন তাহলে ফুড হ্যাবিটটা গেস করা যায়। তারা দেখেছে যে গ্ল্যাডিয়েটররা মোস্টলি ভেজিটেরিয়ান ছিল। অস্ট্রিয়া আর সুইজারল্যান্ড থেকে রিসার্চটা পাবলিশ হয়েছে BBC। ওকে, সো রিগার্ডিং টেস্ট, তো অনেকে বলতে পারেন যে ভেজ ফুড খুব একটা টেস্টি না। তো টেস্ট নিয়ে রিসার্চ করেছেন ক্যারোলিন বার্টেন বলে একজন, তিনি ডায়েটিশিয়ান, শেফ এবং সাইকোথেরাপিস্ট। সাইকোথেরাপিস্ট মানে যাদের টেস্ট ডিসঅর্ডার থাকে, মানে অনেকে অন্যরা বলছে ভালো খেতে, সে নিজের টেস্ট পাচ্ছে না। অনেকে হরমোনাল ইমব্যালেন্সের জন্য টেস্ট ডিসঅর্ডার হয়, দ্যাট ইজ ন্যাচারাল। খাবারে অনেক সময় গন্ধ লাগে, তো তাদের উনি কাউন্সেলিং করেন, থেরাপি করেন। তো উনি বলছেন এই টেস্ট ব্যাপারটা পুরোটাই কিন্তু মাইন্ডের উপরে। মানে আমরা আগে হয়তো একটা খাবার ভালো লাগেনি, পরে সেই খাবারটা ভালো লাগলো, জাস্ট দেখেই আমাদের খেতে ইচ্ছে করবে না। আবার ঠিক টেস্টটা ব্রেনের মধ্যে প্লে হয়, তো যে যদি আবার ওরকম খেতে হয়, তো প্রথমেই আমরা ছুঁয়ে দেখি না যে খেয়ে তারপরে বাজে লাগছে তারপর খাবো না, সেটা না। তো সেই জিনিসটা কাজ করে। তো উনি যেটা বলতে চেষ্টা করছেন যে যে কোনো খাবারই তুমি হয়তো 100 বার খাচ্ছ, বাট 100তম বার যখন খাচ্ছ আগে 99 বার যা খেয়েছো সেটা ভুলে যাও। মানে ইউ ট্রাই টু টেস্ট দ্য কারেন্ট থিং। মানে হতেই পারে এটা অন্য কেউ রেখেছে, অন্য জায়গায় খাচ্ছ, অন্য দিন খাচ্ছ, সো ইট মে বি ডিফারেন্ট, দেন ইউ উইল গেট আ রিয়েল টেস্ট, আদারওয়াইজ ইট উইল বি বায়াসড। তো ফোকাস ম্যাগাজিন প্রসেসড ফুড খেলে আমাদের কেন ওবেসিটি বাড়ে। সো ইটস নট অনলি অ্যাবাউট ভেজ অর নন ভেজ, ইনফ্যাক্ট প্রসেসড যদি ভেজিটেরিয়ান ফুডও আপনি খান প্রিজার্ভ করা, তাহলে ওবেসিটি অনেকটা বাড়ে। সেটার কারণ হচ্ছে যে প্রসেসড ফুডে অ্যাসিডেট থাকে না। হ্যাঁ, যখন আমরা ফ্রেশ ভেজিটেবল খাই তখন আমাদের স্টমাকে অ্যাসিডেট বেরোয়, এবং অ্যাসিডেটের প্রপার্টি হচ্ছে যখন আমাদের স্টমাকটা ভর্তি হয়ে আসবে বা আপনার ব্রেনে সিগন্যাল দেবে যে পেট ভরে এসেছে, আমরা বলি আর খেতে পারবো না, পেটটা ভরে এসেছে, এই সিগন্যালটা অ্যাসিডেট দেয়। আর যে কোনো প্রসেসড ফুড, ভেজ হোক নন ভেজ হোক, তাতে ওই যে প্রিজারভেটিভ গুলো ইউজ করা হয় যার জন্য অ্যাসিডেট থাকতে পারে না। তাতে যেটা হয় যে আমরা খাবার খেয়েই যায়, মনে হয় দারুণ টেস্টি, এই তো খাচ্ছি, প্রচুর খেতে পাচ্ছি, পেট ভরছে না, কিন্তু অ্যাকচুয়ালি ওই পেট ভরার ফিলিংটা জেনারেট করে না, নার্ভের সিগন্যালটা আসে না। সেজন্য স্টমাক ফুলিয়েও খেতে থাকি, মানে বাহ দারুণ খেলাম একদম, অ্যাকচুয়ালি দ্যাট কজেস ওভারইটিং। সো নেক্সট another dangerous fact, ডক্টর জর্জিয়া রজার উনি বলেছেন মিট ইজ অ্যাডিকটিভ। উনি দেখিয়েছেন কেমিক্যাল অ্যানালিসিস করে
যে কোনো অ্যানিমাল প্রোটিনে এই হাইপোজ্যাকথেমিন, আইলসিনিক অ্যাসিড, গুয়ানিক অ্যাসিড এগুলো থাকে, যেগুলোর কেমিক্যাল স্ট্রাকচারটা অনেকটা ক্যাফিনের মতো। কফি খেলে যেমন রেগুলার যেমন অ্যাডিকশন হয়, কফি দেখবেন অনেক কিছু জন্য ডাক্তাররা বারণ করে, যাদের ঘুমের প্রবলেম হয়, প্রেগন্যান্সি ফেজে বিশেষ করে কফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। তো সেই স্ট্রাকচারটা পুরোপুরি ক্যাফিনের মতো, এবং এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে, এবং এটা অ্যাডিকটিভ, মানে আপনি যত খাবেন তত খাবারটার প্রতি আপনার ক্রেভ বা বাড়বে, ছাড়াও তত মুশকিল হয়ে যায়। ঠিক আছে? আর আমাদের বিশেষ করে বাঙালি সমাজে তো আছে যে আমরা গেস্টদের না খাওয়ালে তাদেরকে আপ্যায়ন করা হলো না, গেস্টরা অপমানিত বোধ করে, সেটা একটা সোশ্যাল সাইকোলজি কাজ করে আমাদের খাবার পেছনে। তো আমাদের যদি নলেজ গুলো থাকে তাহলে আমরা এই সোশ্যাল সাইকোলজিটা থেকে ওভারকাম করতে পারি। প্লাস শুধুমাত্র খাওয়া নয়, যদিও এখানে ফুডটা মেইন বলতে এসেছি, ধরুন লেদারের ব্যাগ ইউজ করা, লেদারের জুতো ইউজ করা, ঠিক আছে, বা উলের পোশাক ইউজ করা, সেগুলো যেভাবে এক্সট্রাক্ট করা হয় সেটা যদি আপনারা দেখেন, ইউটিউবে ভিডিওস রয়েছে যেভাবে ভেড়াদের লোম ছাড়ানো হয়, যেভাবে পশুদের এই চামড়া ইউজ করা হয়, সেটা দেখলে আপনারা ইউজ করতে ইচ্ছে করবে না, কমপ্লিটলি এক্সট্রিমলি ভায়োলেন্ট। আচ্ছা, কতক্ষণ টাইম আছে? ওকে, সো 20 মিনিট মোটামুটি আপনারা 9টা পর্যন্ত শুরু করেছে, 15 to 20 মিনিট। আচ্ছা, নেক্সট হচ্ছে হ্যাঁ, সো আমরা এই পয়েন্টগুলো আমাদের কম বেশি অনেকেই জানা ছিল, হেলথ নিয়ে হোক বা অন্যান্য ইস্যু নিয়ে হোক, কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না যে এনভায়রনমেন্টের উপরও আমাদের ফুড চয়েসের একটা প্রভাব রয়েছে। ঠিক আছে, আমি খুব কুইকলি ওভারভিউ করে যাব। এখানে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে কার্বন ফুটপ্রিন্ট, মানে ধরুন মিট ইন্ডাস্ট্রিতে সেই মিট প্রোডাকশনটা কন্টিনিউ করার জন্য যে মেশিনারিজ চালাতে হয়, তার জন্য সেটা তো এনভায়রনমেন্টে একটা কার্বন ডাই অক্সাইড এমিট করে। তো সেই কনজাম্পশনটা যদি হিসেব করা যায়, এই ডেটাগুলো ওয়ার্ল্ড ব্যাংক থেকে পাবলিশ হয়েছে, যাটা ফেলে দেওয়ার মতো নয়। তো সেখানে আমরা দেখতে পাই যে একটা পটেটো, মানে একটা আলু খেলে, এই গাড়ির ডিসটেন্স দিয়ে বোঝানো হয়েছে যে এত ইকুইভ্যালেন্ট, মানে 0.17 মাইল একটা গাড়ি গেলে যতটা পলিউশন হয় তার ইকুইভ্যালেন্ট হচ্ছে একটা আলু খেলে। আচ্ছা, আর আপনি চিকেন খেলে 0.73 মাইল গাড়ি গেলে যতটা হয় তার ইকুইভ্যালেন্ট হচ্ছে। উপরের দিকে ভেজিটেবলস গুলো রয়েছে, নিচের দিকে মিট গুলো রয়েছে। মানে যত খাবেন, ধরুন বিফ, এটা খেলে আর কি একদম এক্সট্রিম 9.81 মাইল এক পাউন্ড খাবার জন্য। এটা কি করে, মানে রিলেশনটা কি? ও, রিলেশনটা হচ্ছে নেক্সট স্লাইডে বোঝা যাবে, মানে মেজর কম্বিনেশন। নেক্সট, তো আমাদের রেইন ফরেস্ট, আপনারা জিওগ্রাফিতে অনেকেই পড়েছেন। এই রেইন ফরেস্ট হচ্ছে আমাদের ক্লাইমেট ব্যালেন্স রাখার জন্য রেসপন্সিবল। গরমের জায়গায় গরম, ঠান্ডা জায়গায় ঠান্ডা, বা যে ঋতুচক্র আমাদের সিজনস, সেটা স্টেবিলাইজড ছিল এতদিন বেসিক্যালি রেইন ফরেস্টের জন্য, আমাজন রেইন ফরেস্ট বা অন্যান্য জায়গায় যে রেইন ফরেস্ট গুলো রয়েছে। কিন্তু এই রেইন ফরেস্ট ক্রমশ ধ্বংস করা হচ্ছে। দেখুন 1985 এ 74% রেইন ফরেস্ট ছিল, 26% সেটা ধ্বংস করা হয়েছে। আর 2020 তে এখানে প্রজেক্টেড হচ্ছে 70% রেইন ফরেস্ট ধ্বংস হয়ে যাবে, এবং আস্তে আস্তে এটা বাড়ছে। এটা কেন করা হচ্ছে? মেইনলি ফর ক্যাটেল র্যাঞ্চিং, লাইভ স্টক, মানে মিট ইন্ডাস্ট্রির জন্য, পোল্ট্রি ফার্মিং এর জন্য। এবং অ্যাকর্ডিং টু গ্রিনপিস হচ্ছে একটা অর্গানাইজেশন যারা ইউনাইটেড নেশনের ইকোনমিক এন্ড সোশ্যাল অ্যাডভাইজার। তারা দেখিয়েছে যে 2.9 মিলিয়ন একর অফ আমাজন রেইন ফরেস্ট ব্রাজিলে ধ্বংস করা হয়েছে 2004-05। ঠিক আছে, এবং কেন? সেখানে চিকেন এবং অন্যান্য অ্যানিমালদের খাবার খাওয়ানোর জন্য গ্রো করা হয়েছে শস্য। এবার এই চিকেন বা এই যে গোট যেগুলো রেজ করা হচ্ছে, সেগুলো তো ন্যাচারালি ব্রিড হচ্ছে না। চিকেন বা বাবা মা চিকেন থেকে বাচ্চা চিকেন তৈরি হচ্ছে সেটা নয়, ন্যাচারালি তৈরি হচ্ছে। দিস আর আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড ইন বিলিয়ন্স। ওকে, তো সেই জন্য তাদের জন্য আর্টিফিশিয়াল ফুডটাও ইন দ্যাট কোয়ান্টিটি প্রোডিউস করতে হচ্ছে রেইন ফরেস্ট ধ্বংস করে। এবং শুধু তাই নয়, যে রেইন ফরেস্ট ধ্বংস, ক্লাইমেটের পরিবর্তন, এর ফলে যেটা হচ্ছে আমাদের অনেক অ্যানিমাল স্পিসিস ধ্বংস হয়ে যাচ্ছে, যেটা নিয়ে অনেক দেশের গভর্নমেন্ট ভীষণ কনসার্ন। অক্টোবর 16, 2016 এর নিউজ, 300টা ওয়াইল্ড অ্যানিমাল স্পিসিস, যার মধ্যে কিছু কিছু শিম্পাঞ্জি স্পিসিসও রয়েছে, তারা ধ্বংস হতে বসেছে। আমরা অভয়ারণ্যে গিয়ে বলি যে হ্যাঁ কত ভালো, দেখলাম, কিন্তু কাজের বেলায় সেটা ফলো করছে।
গ্রিন হাউস গ্যাস। সায়েন্টিফিক আমেরিকা 2009 আর্টিকেল তারা দেখিয়েছে যে মিট প্রোডাকশন যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইড দেখি সেটা 14 থেকে 22% টোটাল কার্বন ডাই অক্সাইডের কোয়ান্টিটি। আমাদের যত ফ্যাক্টরি আছে, যত গাড়ি রয়েছে, যত কলকারখানা রয়েছে, সেখান থেকে যত কার্বন ডাই অক্সাইড এমিট হয় ওয়ার্ল্ড ওয়াইড, সেটা হচ্ছে প্রায় 36 বিলিয়ন টন, 36 বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড আমরা বাতাসে ছাড়ি সারা বছরে। তার 14 থেকে 22%ই আসে মিট ইন্ডাস্ট্রি থেকে। এটা সায়েন্টিফিক আমেরিকান 2009 বলেছিল। তারপরে যে ওয়ার্ল্ড ব্যাংকের চিফ অ্যাডভাইজার, লিড এনভায়রনমেন্টালিস্ট অ্যাডভাইজার গুডল্যান্ড এন্ড অ্যানহ্যাম, তারা এই ডেটাটা কারেক্ট করে দেখিয়েছেন দিস ইজ আন্ডার এস্টিমেট, অ্যাকচুয়ালি ইট ইজ 51%। তার মানে 51% মানে মোর দ্যান 50%। মানে বুঝতে পারছেন, যত আপনারা কলকারখানা ধরে নিন বা যত গাড়ির ধোঁয়া ধরে নিন, তারা কিন্তু সব মিলিয়ে টোটাল 50 থেকে কম। আর এই মিট ইন্ডাস্ট্রি বা লাইভস্টক ইন্ডাস্ট্রি অ্যালোন যে মোর দ্যান 50% ফর দ্য কার্বন ফুটপ্রিন্ট। কারণ এটা এতটা কোয়ান্টিটিতে হচ্ছে সারা ওয়ার্ল্ড জুড়ে, আমরা ইমাজিনও করতে পারবো না। দিস ইজ ওয়ার্ল্ড ব্যাংক। আর সলিউশন হিসেবে কি করছি আমরা? আমাদের টেম্পারেচার বাড়ছে, আমরা এসি লাগাচ্ছি, আমরা ক্লাইমেটকে আরো ডিস্টার্ব করছি। মানে ন্যাচারাল ওয়েতে সেটা তো কিছু করতেই পারছি না। আর 2015 এ আপনারা জানেন যে নর্থ পোলে 50 ডিগ্রি উপরে উঠে গেছিল নরমালের থেকে টেম্পারেচার, তাতে অনেক বরফও মেল্ট হয়ে গেছে, অনেক প্রজাতি অবলুপ্ত হয়ে গেছে। মানে এগুলো সবই হচ্ছে আমাদের ফুড চয়েসের জন্য। দেন ওয়েস্টেজ অফ ওয়াটার, মানে 1 পাউন্ড মিট প্রডিউস করতে যত পাউন্ড ওয়াটার লাগে তাতে একটা লোক 6 মাস চান করতে পারবে, জাস্ট 1 পাউন্ড মিট প্রডিউস করতে। তো এটা দেখিয়েছেন তিনি স্টকহোম ওয়াটার প্রাইজ বলে একটা প্রাইজ হয় ওয়াটার নিয়ে রিসার্চ করার জন্য ওয়ার্ল্ড ওয়াইডে। 2008 এ স্টকহোম ওয়াটার প্রাইজ পেয়েছে সেই রিসার্চে প্রফেসর অ্যালান। নেক্সট পলিউশন নিয়ে আপনাকে বলছিলাম যে আপনার জলে যতটা পলিউশন রয়েছে, জলের মাছে তার থেকে বেশি পলিউশন রয়েছে। কারণ মাছের ওই পলিউশনটা রিটেইন করার পাওয়ার বেশি, ভেজিটেবলেরও অত পলিউশন রিটেইন করার পাওয়ার নেই। আমরা অনেক সময় বলি যে ভেজিটেবলের মধ্যে স্প্রে করা হচ্ছে, কীটনাশক দেওয়া হচ্ছে। ইন্টারেস্টিংলি ফিশ যতটা রিটেইন করতে পারে ভেজিটেবল অতটা পারে না। ভেজিটেবল একটু গরম জলে ধুলে তার 80% চলে যায়, ঠিক আছে? তো 16,000 গুণ, মানে নরমাল জলে যতটা রয়েছে গঙ্গার জলে তার থেকে 16,000 গুণ রয়েছে সেই জলেরই মাছ, যে মাছ আমরা বাজারে খাই গঙ্গা পদ্মা থেকে বা অন্যান্য শাখা উপশাখা। আচ্ছা, ল্যান্ড পলিউশন। সারা বছরে প্রায় 89,000 পাউন্ড এই যে অ্যানিমেল গুলো আর্টিফিশিয়ালি তৈরি করা হচ্ছে, রেজ করা হচ্ছে, 89,000 পাউন্ড তাদের যে বর্জ্য পদার্থ সেটা আবার ল্যান্ডকে আমাদের পলিউট করছে। তারও ডেটা রয়েছে, এবং সেই ডেটাটা পেয়েছে অরিগন স্টেট ইউনিভার্সিটির এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে। এবং এটা নিয়ে যে শুধু যে এখানে একজন ওখানে একজন রিসার্চ বার করে যাচ্ছে, পাবলিশ করে যাচ্ছে সেটা না, এটা নিয়ে কিন্তু ইউনাইটেড নেশনসও কনসার্ন। ওদের বিভিন্ন মিটিং গুলো যদি আপনারা ফলো করেন, 2006 এ প্রথম ওদের ইউনাইটেড নেশনের একটা ব্রাঞ্চ আছে, ওটাকে বলে FAO, ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অফ দ্য ইউনাইটেড নেশন, FAO। ওদের একটা রিপোর্ট আছে লাইভস্টকস লং শ্যাডো, এটা ফ্রিলি অ্যাভেলেবল, গুগলে সার্চ দিলে ওদের পুরো পিডিএফটা পেয়ে যাবেন, দেয়ার ডকুমেন্ট উইথ অল দ্য ডেটা এন্ড স্ট্যাটিস্টিক্স এন্ড এভরিথিং। সেটাতে ওরা দেখিয়েছে যে লাইভস্টক ইন্ডাস্ট্রি, যেটা বলছিলাম মিট ইন্ডাস্ট্রি, তার লং শ্যাডো কিভাবে, তার দীর্ঘ ছায়া আমাদের এই এনভায়রনমেন্টের এফেক্টের উপর কিভাবে পড়ে। এবং তখন থেকে ইউনাইটেড নেশনস চিন্তা ভাবনা করছে জিনিসটাকে কিভাবে কমানো যায়। কিন্তু প্রচুর মিট ইটিং কান্ট্রিজ রয়েছে, ইন্ডিয়াতেও এখন প্রচুর র্যাম্পেন্ট, তাদেরকে কনভিন্স করা খুব মুশকিল গভর্নমেন্ট লেভেল, কারণ এই সমস্ত ইন্ডাস্ট্রি থেকে প্রচুর রেভিনিউ আর্ন হয় গভর্নমেন্ট লেভেল, সেটা একটা সমস্যা। তো আমরা জানি যে আমাদের নেক্সট জেনারেশনকে আমরা মেরে ফেলছি, কিন্তু স্টিল মানে জাস্ট টু আর্ন মানি টেম্পোরারিলি উই আর ডুইং। তো 2010 এ কেন দে ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স অর্গানাইজ করে ইউনাইটেড নেশনস, সেখানে ওরা এই জিনিসটা বারবার বলে। এবং 2014 এ ওরা একটা ফ্রেমওয়ার্ক কনভেনশন ডাকে ক্লাইমেট চেঞ্জের উপরে, এবং এর এফেক্টটা আমরা দেখব। এর কিছু পজিটিভ এফেক্ট হয়েছে, যেটা আমি লাস্টে সামারাইজ করব। আচ্ছা, পভার্টির উপর যেটা বলছিলাম, হ্যাঁ, তো সেটাও দেখুন, একটা 1 একর জমিতে 40,000 পাউন্ড টমেটো তৈরি হতে পারে, 83,000 পাউন্ড আলু তৈরি হতে পারে, কিন্তু 1 একর জমিতে মাত্র 137 পাউন্ড বিফ প্রডিউস হতে পারে। চিকেন বা গোট যদি হয় আরেকটু বেশি, কিন্তু সেটা আলু বা টমেটোর থেকে অনেকটা কম তুলনায়। তো আমরা যদি ওয়ার্ল্ড হাঙ্গারের যে আমরা কথাটা বলি, তা আমরা যদি ল্যান্ড রিসোর্সটাকে যদি শুধুমাত্র ভেজিটেবলের জন্য ইউজ করতাম, এই আর্টিফিশিয়াল প্রোডাকশন গুলো না করে, তাহলে ওয়ার্ল্ড হাঙ্গার কিছু থাকতো না।
এবং তার ডেটাও রয়েছে। কারেন্টলি ওয়ার্ল্ডে প্রায় 1 বিলিয়ন পিপল মানে না খেতে পেয়ে মারা যাচ্ছে, এবং রিসার্চ দেখাচ্ছে যে যদি এই সমস্ত ল্যান্ডগুলো যেগুলো এরকম আজে বাজে কাজে ইউজ করা হচ্ছে সেখানে যদি আমরা শস্য প্রডিউস করতাম, তাহলে বর্তমান পৃথিবীতে টোটাল যে পপুলেশন আছে তার 1.5 গুণ লোক খেতে পারত। বুঝতে পেরেছেন? তার 1.5 টাইমস মোর লোক নরমালি খেয়ে বেঁচে থাকতো, খাবারের দামও এত বেশি হতো না, কারণ এই দাম সাপ্লাই ডিমান্ড থেকেই আসে, যেহেতু ফুড স্কারসিটি রয়েছে সেখান থেকে। 70% more food will be added to world supply. Okay, so regarding ethical issues, আচ্ছা, আমরা হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প নিয়ে আমরা মুভি দেখেছি অনেক, শিন্ডলারস লিস্ট, আরো অনেক মুভিজ আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করি। কিন্তু তার সাথে আমরা যেভাবে মিট ফিশ এগুলো কনজিউম করি, আপনারা যদি একটু ভেতরে ভেবে দেখেন কেন যোগার ফিলোসফিতে এটাকে বলা হচ্ছে নন ভায়োলেন্ট, কারণ ভায়োলেন্স ছাড়া এটা কিন্তু সম্ভব নয়। যেভাবে ইনফ্যাক্ট ফ্যাক্টরি ফার্মে যেভাবে ওদের রেজ করা হয়, যেভাবে পোল্ট্রিতে ওদের ট্রিট করা হয়, এটা নিয়ে প্রচুর ভিডিওজও রয়েছে। ঠোঁট কেটে ফেলা হয়, সময় থাকলে আমি ভিডিও দেখাতাম, বা টকটা শেষ হয়ে গেলে আপনারা যদি থাকেন আমি দেখাতে পারি, এখন দেখাচ্ছি, টাইম লাগবে বলে। নেক্সট, রিলিজিয়াস ফেস্টিভ্যালের জন্য যেভাবে আমরা খাই। আরেকটা জিনিস হচ্ছে আপনার খুব ইন্টারেস্টিং, এই বাচ্চাদের আমরা যখন কার্টুন দেখাই তখন কিন্তু আমরা তাদের অ্যানিমেলদের ভালোবাসতে শেখাই। সেটা আপনারা মিকি মাউস বলুন, ডোনাল্ড ডাক বলুন, একদিকে আমরা তাদেরকে ডোনাল্ড ডাককে ভালোবাসতে শেখাই, আবার তাদেরকে হয়তো হাঁসের মাংস খাওয়া। তো একদিকে তাদের ফাইন্ডিং নিমো, হ্যাঁ, তাদেরকে মাছকে ভালোবাসতে শেখায়, আবার অন্যদিকে তাদেরকে মাছ খাওয়ায়। তো এটা একটা হিপোক্রেসি, মানে কি করে আমরা এটা করি, আমরা যদি ভেবে দেখি খুব সাংঘাতিক। ইনফ্যাক্ট আমি লাস্ট ইয়ারে সিঙ্গাপুরে গেছিলাম, তো সিঙ্গাপুরে তো আপনার এশিয়ার লার্জেস্ট রেইন ফরেস্ট রয়েছে সিঙ্গাপুর জুতে। তো ওখানে অ্যানিমেলস আর ফ্রেন্ডস বলে একটা বাচ্চাদের জন্য শো হয়, তো তাতে ওখানে যে অ্যানিমেলস রয়েছে তাদের সাথে বাচ্চাদের ইন্টারঅ্যাক্ট করা, দেখায় যে অ্যানিমেলরা কতটা লাভেবল, কতটা ফ্রেন্ডলি। আর সেটার ঠিক বাইরে একটা কেএফসির বড় কাউন্টার রয়েছে, তো সেখানে অ্যানিমেলস আর ফ্রেন্ডস শেখার পরে বেরিয়ে বাচ্চারা বাবা মায়ের বাচ্চাদের নিয়ে কেএফসি তে ঢুকছে। তো দেখে আমার এত খারাপ লেগেছিল, আমি ফিরে এসে ওদের মেইল করেছিলাম যে দিস ইজ হাউ ক্যান ইউ অ্যালাউ, মানে ওয়ান হ্যান্ড ওখানে আপনারা প্রমোট করছেন এই সমস্ত জিনিস। দেখ ওরা তো করে রেসপন্ড করেছে যে উই আর কনসিডারিং টু দিস ফ্যাক্ট ইজ রেলিভেন্ট, আমরা চেষ্টা করছি এটাকে অফ করতে, অনেক ইস্যুস আছে অ্যাডমিনিস্ট্রেশন এই সমস্ত। তো এনিওয়ে, তো ওয়্যার ডু ড্র দ্য লাইন, এবং এগুলোর সাথে কিছু জন্তুকে আমরা পুষি, যারা পেট আমার তাদেরকে আমরা খেতে পারি না, অথচ কিছু জনকে আমরা খেয়ে ফেলি, কোথায় আমরা ড্রটা। তো এই সতী দাহ প্রথার সাথে এর কোনো পার্থক্য নেই, বা বেবিকে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার সাথে এর কোনো পার্থক্য নেই, আমরা যেভাবে ওদের মারি। এবং আমরা যদি ওয়ার্ল্ডের বিভিন্ন স্টলওয়ার্ডদের দেখি, পেইন্টার থেকে শুরু করে, আর্টিস্ট থেকে শুরু করে, সায়েন্টিস্ট থেকে শুরু করে, সবাই কিন্তু যারা একটু হায়ার লেভেলে ভেবেছেন পৃথিবীর মঙ্গল কিসে হবে, তারা প্রত্যেকেই ভেজিটেরিয়ান আইদার ছিলেন বা সুইচ করে গেছেন এবং নিজেরা প্রমোট করে গেছেন। পাইথাগোরাস, লিওনার্দো দা ভিঞ্চি, ওয়ার্ল্ডস গ্রেটেস্ট আর্টিস্ট অফ অল টাইম, লিও টলস্টয়, নোবেল লরেট ইন লিটারেচার, থমাস আলভা এডিসন, বাল্বের আবিষ্কর্তা, আইনস্টাইন, অ্যালবার্ট আইনস্টাইন, জর্জ বার্নার্ড শ, মহাত্মা গান্ধী, এরকম ভুরি ভুরি রয়েছে। এখানে জাস্ট কয়েকটা আমি এক্সাম্পল হিসেবে দেখিয়েছি। ফোর্ড, আমাদের আব্দুল কালাম, স্টিভ জবস। আচ্ছা, নেক্সট যেটা এটা ভেরি ইম্পর্টেন্ট, যে আমরা বলে থাকি যে প্ল্যান্টস, গাছেদেরও প্রাণ রয়েছে, জগদীশ বোস দেখিয়েছেন, তাহলে আমরা গাছ কি করে খাবো? একই লজিক, ভায়োলেন্সের লজিকে আমাদের তো গাছটাও খাওয়া উচিত না। তো সেখানে এখানে কয়েকগুলো পয়েন্ট রয়েছে। দেখুন, 1 নম্বর পয়েন্ট, ইটিং অ্যানিমেলের জন্য কিলিং ইজ নেসেসারি। আপনারা যদি এক টুকরো মাংস খান, বা ধরুন মাংস খেলেন না, মাংসের ঝোলটা খেলেন, তার জন্য যদি অ্যানিমেলটাকে মারতে হবে, আপনি একটা ঠ্যাং কেটে নিয়ে খেতে পারবেন, পারবেন কি? মানে কম খাওয়ার অজুহাতে কিন্তু আপনারা কিলিংটা অ্যাভয়েড করতে পারছেন, ইউ আর কন্ট্রিবিউটিং অ্যাট লিস্ট। অন্যরা খাচ্ছে ঠিক আছে, ইটিং প্ল্যান্টস, কিন্তু মোস্ট কেসেস কিলিং ইজ নট নেসেসারি। আপনারা মানে লাউ থেকে শুরু করে, কুমড়ো থেকে শুরু করে, টমেটো থেকে শুরু করে, কাঁচা লঙ্কা থেকে শুরু করে, ম্যাক্সিমাম 99% ভেজিটেবলস
তার জন্য গাছটাকে মারার প্রয়োজন হয় না, আবার গ্রো করে। গাছের এক বডি থেকে কেটে নিলে আবার গ্রো করে। সো ইউ আর নট ডিপ্রাইভিং দ্য সোল ফ্রম লিভিং দ্য বডি। নেক্সট হচ্ছে অ্যানিমালদের বেশিরভাগই প্রিম্যাচিওর আমরা মেরে ফেলি, কুচি পাঠা বা কুচি মুরগি খেতে আমরা বেশি ভালোবাসি। কিন্তু গাছেদের মধ্যে যে সমস্ত রেয়ার গাছকে মেরে ফেলতে হয় খাওয়ার জন্য, ধরুন আলু খেতে গেলে বা ধান চাল খেতে গেলে, সেগুলো কিন্তু একবর্ষজীবী বা দ্বিবর্ষজীবী উদ্ভিদ, আমরা বইতে পড়েছি, যেমন অ্যানুয়াল আর বাইএনিয়াল প্ল্যান্টস। এবং তাদেরকে হারভেস্ট আমরা করি তাদের লাইফ সাইকেল শেষ হয়ে যাওয়ার